রিপন দাস রামদাসের কাঁধে হাত রাখলে তিনি তার দিকে তাকিয়ে রিপন দাস চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বুঝালেন। তাতে রামদাস গলা পরিষ্কার করে নিলেন। সবশেষে আরেকটু চিন্তা ভাবনায় মগ্ন হয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই বাড়িতে এখন মোট 10 জন, তাই তো? ভুরুকুসকে তৎক্ষণাৎ সোহানা উত্তর দিয়ে বসলেন। কে বলেছে আমরা সবাই 11 জন? রামদাস সোহানার দিকে স্বাভাবিকভাবে তাকালেন। পর মুহূর্তে নজর সরিয়ে জিদ্দাতের দিকে তাকালেন। সে চুল পিছনের দিকে দুহাতে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো, সোজা এগিয়ে আসলো সোহানার দিকে। রানী তা দেখে শাশুড়ির সাথে আরো চেপে দাঁড়ালেন। ভয়ে বুক কেমন ধুকপুক ধুকপুক করছে, সাথে শরীর হালকা কাঁপছে। জিদ্দাত একদম সোহানা বেগমের সামনে এসে থামল। উনি ভুরু কুঁচকে তাকালেন ছেলের দিকে। জিদ্দাত কিছু একটা না বলে ঘাড়টা হালকা ডান দিকে কাত করে ওনার পেছনে তাকাতে রানী তৎক্ষণাৎ চোখ বন্ধ করে শাড়িটা ভালো করে খামচে ধরে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। গুড্ডু সে কখন পালিয়ে গেছে যমরাজাকে কাছে আসতে দেখে। রানীর এহেন অবস্থা দেখে জিদ্দাত বাঁকা হেসে হাত রাখলো তার কোমরে, হ্যাঁচকা টানে নিজের সামনে নিয়ে এসে শক্ত করে চেপে ধরল। সকলের সামনে এহেন কর্মের জন্য রানী লজ্জায় ঘৃণায় ছুটার জন্য ছটফট করতে শুরু করে। উপস্থিত সবাই তাদের থেকে নজর সরিয়ে এদিকে ওদিকে তাকাতে শুরু করে। জিদ্দাত ঠোঁটের কোণে শয়তানি হাসিটা ঝুলিয়ে রেখে রানীর মুখের সামনে আসা ছোট ছোট চুলগুলো অপর হাতে কানের পিঠে গুজে দিতে দিতে সবাইকে উদ্দেশ্য করে বলে, এনাকে বাদ দিলে কয়জন হয়? সুমিত্রা 10 জন বলতে গিয়েও বলেন না। সোহানা ভুরুকুচকেই রেখেছেন সে কখন থেকে। বিষয়টা বুঝতে পারছেন না কি করতে চাইছে ওনার ছেলে। শ্যামা যেন কিছুটা আন্দাজ করতে পারছেন, সেটা ভেবে তিনি তো মহা খুশি। কেউ কিছু বলছে না দেখে মিতু ভয়ে ভয়ে বলে ওঠে, 10 জন হয়। এবার সোহানা কড়া কণ্ঠে শুধালেন, আজব, রানীকে কেন বাদ দিচ্ছ? জিদ্দাত রানীর মুখের উপর থেকে নজর সরিয়ে সোহানা বেগমের দিকে তাকিয়ে শব্দ করেই হেসে উঠল। হাসতে হাসতে সে পুনরায় রানীর চোখের দিকে দৃষ্টি তাক করল, যে কিনা এই মুহূর্তে ক্ষিপ্ত নয়নে তার দিকে তাকিয়েছে নিজেকে ছাড়ানোর জন্য। সে হাসির উপর অটুট থেকেই বলল, স্বীকৃতি দিলে তো কেউ যেন হয়ে উঠবে। কথাটা বলে যেন তীরের ন্যায় রানীর বুকে গিয়ে বিঁধল। চোখ দুটো ছলছল করে উঠল। তার তো এতে খারাপ লাগার কথা নয়, তাহলে কেন জিদ্দাতের এহেন কথায় কষ্ট হচ্ছে তার? সোহানা বেগম রেগে দাঁত চেপে কিছু বলতে নিলে রামদাস হাত উঁচিয়ে থামিয়ে দিলেন, আর সবাইকে এক প্রকার রাগ দেখিয়ে কিছুটা হুমকি স্বরে বললেন, বাবা যতদিন থাকবে ততদিন যেন এই বিষয়টা গোপন থাকে। কেউ ভুলেও এটা বলতে চেও না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সেভাবে চলাফেরা করবে যাতে তিনি কিছুই না বুঝতে পারেন। কথাটা যেন সকলের মাথায় থাকে। সবাই বাধ্য হয়ে হ্যাঁ সম্মতি জানায়। সোহানা বেগম হতাশার নিঃশ্বাস ফেলেন। এখানে ওনার আর কিছু করার নেই। শ্যামার সুযোগ বুঝে মেইন পয়েন্টে ভয়কে সাইড রেখে তাড়াতাড়ি করে প্রশ্ন করে বসেন, তাহলে রানীকে কি বলে পরিচয় দিব? আশ্রিতা। মাফিয়াটার একটা বাক্য যথেষ্ট ছিল রানীর বুক খান খান হয়ে যাওয়ার জন্য। চোখ মুখ খিসে বন্ধ করে নেয় সে। কে বলেছে তাকে এখানে রেখে আশ্রিতা হিসেবে পরিচয় দিতে? সে তো এখানে থাকতে চায় না। আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে। এভাবে অপমান না করলেও পারত। একসাথে প্লেন থেকে নামলো দুটো মেয়ে। একজন ওয়েস্টার্ন ড্রেস পরিহিত, চুলগুলো হালকা ব্রাউন কালার, একদম সিল্কি পিঠ পর্যন্ত, ঠোঁটে গাঢ় রেড লিপস্টিক, মুখে অসম্ভব ভারী মেকআপ। আর অপরদিকে দ্বিতীয় মেয়েটা একদম সাধারণ থ্রি পিস পরে আছে। মুখে কোনো প্রকার সাজসজ্জার ছিটা ফোটাও নেই, সাদামাটা। মেয়ে দুটো নামার পরপরই পেছনে একজন বৃদ্ধ লোক নামলেন। হাতে তিনার পুরনো আমলের কাঠের লাঠি, চোখে সোনালি ফ্রেমের চিকন চশমা। মুখে গোঁফ কিংবা দাড়ি নেই, মাথায়ও কোনো প্রকার চুল নেই, একদম টাক। গায়ে সাদা ফতোয়ার সাথে ধুতি পরিহিত।
ওনার পেছন থেকে দুজন লম্বা বলিষ্ঠ লোক কালো পোশাকে হাতে উইকিপিডিয়া নিয়ে দাঁড়ায়, যেটাকে বলা হয় ক্যালিবার বন্দুক। চোখে সানগ্লাস দেখে বোঝা যাচ্ছে বডিগার্ড। ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটা কানে ইয়ারফোন গুজে কিছুটা সামনে এগিয়ে যায়। দ্বিতীয় মেয়েটা সেদিকে তাকিয়ে ভুরু কুঁচকে নেয়। তার বোন হাই হিলস পরে দিব্যি কোমর দুলিয়ে হাঁটছে। এতক্ষণ যদি সে হতো তাহলে পড়ে গিয়ে কোমর ভেঙে বাঁকা হয়ে থাকতো। মেয়েটা একটা বিরক্তিকর শ্বাস ফেলে বোনের দিক থেকে নজর সরিয়ে বৃদ্ধা লোকটার এক হাত আঁকড়ে ধরে মুচকি হেসে মেয়েলি চিকন কণ্ঠে বলে, দাদু, আমি তোমায় সাহায্য করছি, চলো। এই ফুল থাকতে তোমার কিচ্ছু হতে দেবে না। বৃদ্ধা লোকটি হাসলেন, এক হাতে ফুলের মাথায় রেখে কিছুটা ফুলের সাথে তাল মিলিয়ে বললেন, আমার ফুল থাকতে আমার কিছু হতে পারে নাকি? ফুল এবার একটু শব্দ করে হাসল। গায়ের রংটা শ্যামবর্ণের হলেও চেহারার মায়ার ঝর্ণা বয়ে যাচ্ছে। তার হাসিটাও ভীষণ মায়াবী, মনটা বিশাল। বিদেশে বেড়ে ওঠা হলেও তার মধ্যে মাতৃভূমির ছোঁয়া লেগে আছে। কতটা ব্যক্তিত্বের আভিজাত্য ফুটিয়ে তুলছে নিজেকে সেটা তার ড্রেস আপই বলে দিচ্ছে। প্রকাশ পাচ্ছে তার মধ্যে শালীনতা ও লজ্জাশীলতা একটু বেশি। অপরদিকে তার বোন কি সব মডার্ন ড্রেস পরিধান করে আছে তা মোটেও তার ভালো লাগে না। তিনজন বাইরে আসলো। অবাক করা বিষয় হলো এয়ারপোর্টে কোনো নর্মাল যানবাহন করার লোকজন নেই, শুধু কালো পোশাক পরিহিত 50 থেকে 60 গার্ড কিংবা তারও অধিক লোক দাঁড়িয়ে আছে চারদিক ঘিরে। ততটা চমকালেন না, জানাই আছে লোকগুলো কার। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর গার্ড খুব সাবধানের সাথে গাড়ির ডোর ওপেন করে দিতে একে একে তিনজন গাড়িতে উঠে বসেন। গার্ডগুলোর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এই মুহূর্তে নিজেদের প্রাণের থেকে গাড়িতে বসা তিনজনের প্রাণ খুব বেশি দামি। বসের কড়া আদেশ খাপে খাপে পালন হওয়া চাই, তাই চোখ কান খোলা রেখে চারিপাশে নজর রাখছে। টাইম স্কিপ। খান ম্যানশনের সামনে এসে থমকে দাঁড়ায় মিলি। কলেজ ছুটি হতেই আর কোথাও না গিয়ে সে সোজা এখানে চলে এসেছে। কিছুক্ষণ সে নিঃশব্দে দাঁড়িয়ে রয়, দৃষ্টি স্থির খান ম্যানশনের সুউচ্চ গম্বুজ আর কারুকার্য খচিত বারান্দাগুলোর দিকে। প্রথম দেখাতেই বাড়িটা তাকে মুগ্ধ করে বসে। দূর থেকে দেখলে মনে হয় কোনো রাজপ্রাসাদ শহরের মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে। গাম্ভীর্য আর ঐশ্বর্যের এক নিখুঁত সংমিশ্রণে যা যে কোনো মানুষকে মুগ্ধ করতে সক্ষম। বাড়িটার প্রতিটি নকশা এত সূক্ষ্মভাবে বসানো যে চোখ সরিয়ে নেওয়া দুষ্কর। দেয়ালের অলঙ্করণ, জানালার খোদাই, লোহার গেটের নকশা, সব কিছুতেই রয়েছে এক রাজকীয় ছোঁয়া। সূর্যের আলো পড়ে সোনালী কারুকাজগুলো যেন আরো উজ্জ্বল হয়ে জলজলময় করছে। মিলি হাঁ করে সবাই লক্ষ্য করল, তবে ভেতরে যেতে নিলে বিপত্তি ঘটল। এমপির পারমিশন ছাড়া নাকি ভেতরে একটা মাছিও প্রবেশ করতে পারবে না। সে চাইলো বলে কয়ে ভেতরে যাওয়ার, কিন্তু লম্বা লম্বা গার্ডগুলো তার কথা শুনেও যেন শুনছে না। তার উপর তাদের কাছে এত বড় বড় গান দেখে নীলি রাগে কষ্টে ভয়ে তাদের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়, যদি ভাগ্যক্রমে একটা সুযোগ পেয়ে যায় ভেতরে যাওয়ার। ভাবতে ভাবতে নীলের সামনে ধুলোবালি উড়িয়ে একে একে 10টা গাড়ি এসে থামে গেটের সামনে। গাড়ি আসতেই গার্ড তড়িৎ কল দিয়ে বাড়ির ভেতরে জানিয়ে দেয় রামদাস, হরিরাম, রিপন দাস তাড়াহুড়ো করে বের হয়ে আসলেন। তাদের পিছন পিছন কতগুলো মেড ফুলের মালা ও গোলাপের পাপড়ি নিয়ে আসলেন। গাড়ি থেকে প্রথমে বৃদ্ধা লোকটা বের হয়। মিলি গেট খুলতে দেখে দৌড়ে বৃদ্ধা লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। এভাবে আচমকা আসতে বৃদ্ধা মাথা তুলে তাকাতে চমকে ওঠেন। ওনার মনে হচ্ছে সময় থমকে বসেছে। পুরনো জিনিস মনে পড়ে, উতাল সাগরের ঢেউ খেলে যাচ্ছে। তিনি কিনারায় নয় মধ্যখানে ভাসছেন। সবকিছু ভুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নীলের মুখ পানে, যেন এই মুহূর্তে খুব কাছের একজনের দর্শন ওনার সামনে ঘটেছে। সে মুহূর্তটায় মাথায় হানা দিল পুরনো কিছু স্মৃতি। মনের অজান্তে চোখের কোণায় জমে উঠল নোনা জল। ফুল কিছু না বুঝতে পেরে বোকার মতো তাকিয়ে আছে।
বৃদ্ধা লোকটা যখন বুঝতে পারলেন, সাথে সাথে মুখখানা গম্ভীর করে নিলেন। নিমিষেই মুখাবয়বে ফুটে উঠল রাগী ভাব। ঘৃণিত চোখে তাকালেন মিলির দিকে, অতঃপর নজর সরিয়ে নিলেন। মিলি মাথার উপর দিয়ে গেল। তাকে দেখে এমন করার কারণ কি? লোকটা লাঠি ভর দিয়ে সামনে এগোতে নিলে মিলি অতশত না ভেবে বৃদ্ধা লোকটার এক হাত ধরে আটকে দিল। সঙ্গে সঙ্গে লোকটার চোখ বন্ধ করে নিলেন। স্পর্শটা যেন ওনার খুব প্রিয়, চেনা পরিচিত কেউ একজনের মতো মনে হলো। পর মুহূর্তে তিনি চোখ মেলে রাগী দৃষ্টি নিয়ে মিলির দিকে ঘাড় বাঁকা করে তাকালেন। মিলি ভয়ে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে উঠল, দেখো না দাদু, ওই হাতির মতো লম্বা লম্বা লোকগুলো আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। লোকটা মিলির কথা সম্পূর্ণ শোনার পর জোর করে হাত ছাড়িয়ে নিলেন। ফুল ভীষণ অবাক হলো তার দাদুর এমন আচরণে। মন খারাপ করে মিলির দিকে তাকালো। তার খারাপ লাগছে মেয়েটার জন্য। মিলির শেষ আশাটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ততক্ষণে রামদাস গেটের কাছে এসে বাবাকে জড়িয়ে ধরলেন। জিদ্দাত শার্টের হাতা ফোল্ড করতে করতে ম্যানশন থেকে বের হতেই কিছু অদ্ভুত আওয়াজ পায়। চলন্ত পা ঠিক তখনই থেমে যায়। বুড়ো আঙুলে থুতি চুলকিয়ে কিছু একটা ভাবে। অতঃপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দুপাশে থাকা গার্ডের দিকে কিছুটা চোখ বাঁকা করে তাকায়। পর মুহূর্তে দৃষ্টি তাক করে নিচের দিকে। সেখানে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা পর্যবেক্ষণ করে। 2 সেকেন্ডের মতো সে সেদিকে তাকিয়ে থেকে ঠোঁট এলিয়ে অদ্ভুত হেসে সামনের দিকে দুকদম এগিয়ে গিয়ে আচমকা বজ্রপাতের ন্যায় পেছনে চলে এসে ডান পাশের গার্ডের ঘাড়ে এক হাত রেখে সে হাতের তালু দিয়েই মুখ চেপে ধরে পিছন ফিরে যায়। যার জন্য বাইরের লোকগুলো শুধু জিদ্দাতের বলিষ্ঠ টান টান পিঠই দেখছে। দ্বিতীয় গার্ডটা চোখের ইশারা পেতে বসের পেছনে এসে দাঁড়ায়। বাগানের মাঝখান জুড়ে বড় পানির ফোয়ারা, এবং গার্ডদের জন্য এখন জিদ্দাতকে গেট থেকে কেউই দেখছে না। গার্ডটা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। জিদ্দাত অপর হাত নিয়ে রাখে লোকটার পকেটে। সেখান থেকে বের করে নিয়ে আসে গান, যেটা কিনা সাইলেন্সার যুক্ত ছিল। অতঃপর সে লোকটার গলার ঠিক কণ্ঠনালীতে চেপে ধরে কিছুটা দাঁতে দাঁত পিষে বলে, আহাম্মক, জিদ্দাতকে বোকা ভেবেছিস? লোকটার মুখ এতটাই জোরে চেপে ধরেছে যে মুখ দিয়ে আওয়াজ বের করবে তার কোনো ফায়দা নেই। লোকটা বুদ্ধিমত্তার প্রমাণ সাইলেন্সারে লাগিয়ে দিলেও বোকামি তো তখনই করেছে যখন গান নিয়ে এসে দাঁড়ানোর সময় গান পাউডার নিচে ফেলে দিয়েছে। পাউডারগুলো একদম লোকটার যে জায়গায় দাঁড়িয়েছে ঠিক সে জায়গা পর্যন্ত ছড়িয়ে ছিটিয়েছিল। জিদ্দাতের চোখ ফাঁকি দেওয়া তো অসম্ভব, শকুনের নজরের থেকে অধম। সে জোরে ট্রিগার চাপল, অযথা সময় নষ্ট না করে কণ্ঠনালীতেই গুলি চালিয়ে দিল। লোকটা যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তবে বিন্দু পরিমাণে টু শব্দও হয় না। গলা থেকে সরু গলগলিয়ে রক্ত বের হয়ে নিচে নামছে। জিদ্দাত লোকটাকে ছেড়ে দিতে পিছনের গার্ডটা এসে লাশটাকে কাঁধে করে সেখান থেকে সকলের আড়ালে সরিয়ে ফেলে। জিদ্দাত ঘাড় ঘুরিয়ে দুদিকে বাঁকা করে তাতে কিছুটা কটমট করে আওয়াজ হয়। অতঃপর মাফিয়া কাঠ চুলগুলো দু হাতে পিছনের দিকে ঠেলে দিতে দিতে এগিয়ে যায়। রামদাস বাবাকে ছেড়ে দিতেই রিপন দাস বাবাকে জড়িয়ে ধরেন। মেয়েরা গোলাপের পাপড়ি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন। রিপন দাস বাবাকে ছেড়ে ফুলের মালা পরিয়ে দিলেন। হরিরাম এগিয়ে গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরতে তিনি অন্যরকম ফিল করলেন। হরিরামের বেলায় ব্যতিক্রম কেন? ফুল নিজের মামাদের সাথে ভালো মন্দ হাসি খুশি ভাবে জিজ্ঞাসা করে নিল। ওয়েস্টার্ন ড্রেস পরিহিত মেয়েটাও সবার সাথে ভাব বিনিময় করে নিতে রামদাস ওদের শান্ত কণ্ঠে বলেন, তোমরা দুজন ভেতরে যাও, আমাদের কিছু কাজ আছে, তা শেষ করে দিয়ে আসছি। ফুল মাথা নাড়িয়ে একবার গেটের দিকে তাকায়। মিলি কান্না করতে করতে চলে যাচ্ছে, যা দেখে ফুলের খুব খারাপ লাগে। গেট থেকে নজর সরিয়ে দুবোন গেট দিয়ে প্রবেশ করে কিছুটা সামনে যেতে জিদ্দাতের মুখোমুখি হয়। এতে ফুল কিছুটা ভয় পেয়ে এক সাইডে চলে আসে। ভালো মন্দ জিজ্ঞাসা করার সাহস তার নেই, তাই মাথা নিচু করে মাফিয়াটাকে পাশ কাটিয়ে চলে আসে।
কিন্তু তার বোন জিদ্দাতকে দেখে দাঁড়িয়ে যায়, হাত বাড়িয়ে দিয়ে কিছুটা ঢং করে হেসে বলে। জাবরার। জিদ্দাত ঠোঁট কামড়ে হেসে হাতে হাত মিলিয়ে বলে। সারা বেবি যে। সারা হালকা জিভ বের করার ভঙ্গিমায় হাসে, অতঃপর বলে। কেমন আছো? সে শয়তানি হেসে ঘাড় কাত করে উত্তর দেয়। জিদ্দাত খারাপ থাকে কবে? সারা হাসলো। জিদ্দাত হাসতে হাসতে সামনে এগিয়ে যায়। সারা সেদিকে মুগ্ধ নয়নের দিকে তাকিয়ে রয়। ইস, কতটা সুদর্শন এবং পারফেক্ট! তাকে পেলে জীবনে আর কি লাগে? শয়তানি হাসি দিয়ে মনে মনে ভাবে, যে করেই হোক এটাকে আমার চাই। জিদ্দাত গেটের সামনে আসতে রামদাসের বাবা রামচন্দ্র দাস মুখ গম্ভীর করে নিলেন। জিদ্দাতও কোনো প্রকার কথা বলল না, সোজা গেটের থেকে ডান দিকের বাগান থেকে চিকন রাস্তা ধরে সেদিকে এগিয়ে যায়। রামদাস সবাইকে ইশারা করতেই তার পেছন পেছন সবাই যেতে শুরু করলেন, এবং কি রামচন্দ্রও যাচ্ছেন। চিকন রাস্তা শেষ হতে আরেকটা গেটের দেখা মেলে। জিদ্দাতকে দেখা মাত্র গার্ড গেট খুলে দেয়। সামনে বিশাল বড় এক মাঠ, সেখানে একটা বড় বটগাছও দেখা যাচ্ছে, যেটাকে সবাই কালী বটগাছ নামে চেনে। নানান মানুষ বটগাছে লাল সুতোর সাথে লেবু বেঁধে মানস করেন, সেটা একটা হিন্দুদের সাশ্রয়। আশেপাশে শত শত গার্ড গান ও নানান রকমের ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মাঠের মধ্যখানে 500 কিংবা 600-র মতো রাজনীতি দলের গণ্যমান্য ব্যক্তিরা দাঁড়িয়ে। রামদাস এগিয়ে যেতে এমপিকে সবাই মাথা নিচু করে সম্মানের সহিত প্রণাম জানায়। রামচন্দ্র ও ওনার 3 ছেলে একদম গাছের সামনে গিয়ে চোখ বন্ধ করে হাত জোড় করে দাঁড়ায়। গাছটার চারিপাশে গোল রাউন্ড করে পাকা করা সামনে 3টা সিঁড়ি, আর ঠিক সেই বরাবর হয়ে ওনারা দাঁড়িয়েছেন। একে একে বাকি লোকগুলো এমপির থেকে 1 হাত দূরত্ব রেখে হাত জোড় করে চোখ বন্ধ করে নেয়। জিদ্দাত ঠিক রামচন্দ্রের পিছনে দাঁড়িয়েছে। 2 মিনিট অতিবাহিত হতে তার পিছনে থাকা একটা লোক চোখ খুলে শয়তানি হেসে হাত নিয়ে গেল ঘাড়ের কাছে। পাঞ্জাবির ভেতরে হাত ঢুকিয়ে খুব সাবধানে ধীরে ধীরে রান্দা বের করতে থাকে, খেয়াল রাখে যেন কোনো প্রকার শব্দ না হয়। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই জিদ্দাতের মস্তিষ্কের শিরা উপশিরায় কিছু একটার ক্ষুদ্র আওয়াজে টনক নড়ে। কান খাড়া করে তা দৃঢ়ভাবে শ্রবণ করতেই ফট করে চোখ মেলে গাছে বাঁধা লেবু নিয়ে আচমকা পেছন ফিরে লোকটার মুখে ভেতর ঢুকিয়ে চেপে ধরে। অপর হাতে পিছনে বের করা অর্ধেক রান চেপে লোকটাকে পিছন ফিরিয়ে নেয়। লোকটার মুখে লেবু পুরে দেওয়ার ফলে কোনো প্রকার আওয়াজ করতে পারছে না। লোকটাকে সকলের থেকে মাঠের কিছুটা দূরে নিয়ে এসে এক টান মেরে রান্দা বের করে নিল। রাগে তার পুরো শরীর শিরশির করছে। রক্তচক্ষু করে দাটা বের করে আচমকা গলা বরাবর টান মেরে দিতেই দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। রক্তের ছিটা গিয়ে জিদ্দাতের সাদা শার্ট মাখামাখি হয়ে একাকার। দাঁত কটমট করে দাটা ফেলতে গিয়ে নজর যায় গেটের দিকে। এবার যেন রাগে তার শরীরে রক্ত টকবক করে উগলে উঠছে। 1 মিনিট দেরি না করে রকেটের গতিতে দৌড়ে গেটের কাছে এসে রানী সজোরে চিৎকার দেওয়ার আগেই শক্ত করে মুখ চেপে ধরে। হাতে থাকা ফুলের থালাটা নিচে পড়ে যেতে নিলে জিদ্দাত 1 হাতে রানীকে নিজের সাথে চেপে ধরে অপর হাতে থালাটা আঁকড়ে নেয়। কোনো প্রকার শব্দ করা যাবে না। থালা ও লাশটা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য গার্ডকে ইশারা করতেই গার্ড কথা অনুযায়ী ছোটে। রানী নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, ভয়ে সারা শরীর কাঁপছে। এখানে যেসব চলছে তা জানলে জীবনেও আসতো না। এই তো কিছুক্ষণ আগে শ্যামা ফুলের থালাটা নিয়ে বলে সেগুলো এখানে নিয়ে আসার জন্য। সে প্রথমে মানা করেছিল, কিন্তু শ্যামা সবার আড়ালে এক প্রকার জোর করে তাকে এখানে পাঠিয়েছেন। আসার পরপরই লোকটার মাথা আলাদা করতে দেখে চিৎকার দিতে নিয়েছিল, তার আগেই জিদ্দাত তার মুখ চেপে ধরল। জিদ্দাত দাঁত কটমট করতে করতে রানীকে নিজের সাথে চেপে ধরে মাঠের শেষ প্রান্তে নিয়ে আসে, যেখানে একটা ভাঙাচোরা ঘর ছিল। জিদ্দাত নিজের রুমাল দ্বারা
রানীর মুখ শক্ত করে বেঁধে দিল। অতঃপর খুব দ্রুত শাড়ির আঁচল টেনে হাত বাঁধতে বাঁধতে দাঁত চেপে বলল, এখানে কেন এসছেন? মরার শখ জেগেছে দেখছি। স্টুপিড কোথাকার, আপনাকে তো আমি পরে দেখছি। কথাটা বলেই তাকে ধাক্কা মেরে ভেতরে ফেলে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। রানী নিচে পড়ে যায়। ঘরটায় অনেক হাবিজাবি জিনিসপত্র রাখা। তার হাতের কোনোয় একটা গাঠের টুকরোর সাথে লেগে কিছুটা ছিলে যায়। ব্যথায় সে চোখ বন্ধ করে নেয়। যখন মনে পড়ে জিদ্দাত দরজা বন্ধ করে দিয়েছে, তৎক্ষণাৎ চোখ মেলে তাকায়। অন্ধকার ঘর দেখে সে মুহূর্তে আঁতকে ওঠে। তবে পিছনের টিনের ছোট ছোট ফোঁটা দিয়ে আলো আসছে, যা দেখে রানী কিছুটা সাহস করে শাড়ির আঁচল হাত থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে শুরু করে। জিদ্দাত মাঠে আসতে 40 থেকে 50 জন হাত ছেড়ে লাইন থেকে বের হয়ে যায়, যাদের এক একজনের হাতে রিভলভার, গ্রেনেড মানে হ্যান্ড বোম, যেটাকে হাতের সাহায্যে ছুঁড়ে মারা হয়। আবার কারো কারো হাতে বড় বড় ড্যাগার, যেগুলো অনেক ধারালো অ্যাক্স, যেটার দুপাশে কুঠারের মতো, যা দেখে জিদ্দাত কপাল ঘেঁষে কিছু একটা ভেবে উল্টো পথে দৌড় দেয়। লোকগুলো তখন শয়তানি হেসে পিছনে ছুটতে শুরু করে। মাফিয়া জাবরার খান জিদ্দাত আজ তাদের ভয়ে পালাচ্ছে। মনে তো হাজার হাজার লাড্ডু ফুটতে শুরু করেছে। জিদ্দাত দৌড়ে মাঠের ঘরটার পেছনের শেষ প্রান্তে গিয়ে আচমকা থেমে যায়। লোকগুলো নিজেদের ব্যালেন্স রেখে পায়ের ব্রেক কষে। তাদের মুখে রাজ্য জয় করা হাসি। জিদ্দাত ঘাড় বাঁকিয়ে তাদের দিকে ঘুরে হু হু করে হাসতে হাসতে ধুতি সে হাঁটু পর্যন্ত তুলে গুজকাছি দিয়ে 2 আঙুলের ইশারায় কাছে আসতে বলে, যা দেখে ভুরু আসলো লোকগুলোর। জিদ্দাত নীরবে শয়তানি হাসল। তাদেরকে নির্জন জায়গায় নিয়ে আসাই ছিল তার শান্ত মস্তিষ্কের 2 সেকেন্ডের ভাবনা। আর বোকার দলগুলো ভেবেছে মাফিয়া জাবরার খান জিদ্দাত ভয় পেয়েছে। হাস্যকর। তার মধ্যে একটা লোক ছুরি নিয়ে রকেটের গতিতে ছুটে এসে জিদ্দাতকে আঘাত করার জন্য হাত উদয় করতে, সে লোকটার হাত সহ গলা পেঁচিয়ে এক টানে ছুরিটা নিয়ে লোকটার শরীর থেকে হাত আলাদা করে দেয়। উগলিয়ে খাড়া হয়ে ছুটে তরতাজা রক্ত, যা দেখে আরেকটা লোক দৌড়ে আসতে নিলে জিদ্দাত লোকটার গলা ছেড়ে ঘাড়ে শক্ত করে ধরে বালিতে পা দিয়ে পিষে ফেলে। এতে লোকটার মাথা কয়েক সেন্টিমিটার বালির গভীরে প্রবেশ করে। ততক্ষণে দ্বিতীয় লোকটা এসে কুঠার দিয়ে জিদ্দাতকে কোপ দিতে নিলে সে বালিতে স্লিপ কেটে অসম্ভব ধুলো উড়িয়ে ডান সাইডে সরে গিয়ে লোকটার পেছনে এসে বজ্রপাতের ন্যায় কুঠারটা টান মেরে লোকটার মাথা দেহ থেকে আলাদা করে দেয়। রক্তের ছিটা এবার মাফিয়াটার সারা মুখে ছিটকে পড়ে। কিছু লোক ভয়ে পিছিয়ে গেলে ঠিক তখনই সেখানে একজন হুডি পরিহিত লোকের আগমন ঘটে। সে সেই লোকগুলোর সাথে ফাইট করতে শুরু করে দেয়। সময়ের সাথে তুমুল মারপিটে পরিণতি হয়। এখানে যেন মরণ খেলা হচ্ছে। প্রাণ কেড়ে নেওয়ার মজলিসে তাণ্ডব সৃষ্টি করে দিয়েছে জিদ্দাত। কারো পা আলাদা করে দিচ্ছে তো কারো মাথা কিংবা শক্তপোক্ত হাত। রক্তের স্রোত বয়ে যাচ্ছে শুকনো বালির উপর। এক একটা লোকের বুকে কোপ দিয়ে বক্ষ ভেদ করে পিঠের এপার ওপার কোঠর বের হয়ে আসে। প্রতিটা লোককে সে খুব বীভৎসভাবে খুন করছে। ক্ষতবিক্ষততে তাদের চেহারা চেনা দেয়। তার রক্তিম চোখে ফুটে উঠেছে শুধুই ধ্বংস। রক্ত টকবক করছে প্রতিটা শিরা উপশিরায়। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাংস কুপিয়ে তুলে ফেলছে হিংস্র পশুর ন্যায়। তার প্রতিটা জয়েন্ট রাগে কটমট করতে ভোলেনি। হুডি পরা লোকটা এক এক জনকে গান দিয়ে শুট করছে। যারা হ্যান্ডবোম ছুড়ে মারার চেষ্টা করেছে তাদের থেকে তা ছিনিয়ে নিয়ে তাদেরই ওপর ফেলে দিয়েছে। এতে জ্বলে পড়ে এক একজন ঝলসে যাচ্ছে। এত এত মানুষের আর্তনাদ শুনে টিনের ফোঁটা দিয়ে বাইরের সব দৃশ্যই দেখছে রানী। চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না। ভয়ে দম বন্ধ হয়ে আসছে তার। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে শুধু নোনা জল। এতটা হাহাকার, এতটা ছটফট, এতটা যন্ত্রণা সে আর দেখতে পারছে না এবং নিতেও পারছে না। মানুষ এতটা নির্দয় ও পাষাণ হতে পারে তা জিদ্দাত না দেখলে জানতে পারত না। সব লোকগুলোকে একদম টুকরো টুকরো করে ফেলছে।
সব শেষে তাড়াহুড়ো করে হুডি পরা লোকটা চলে যেতে নিলে জিদ্দাত পেছন থেকে তার হুডির টুপি টেনে ধরতে রানী স্পষ্টভাবে লোকটার ফেস দেখতে পায়। তবে এত রক্ত, এত এত লাশ, এইগুলো সে নিতে না পেরে তৎক্ষণাৎ জ্ঞান হারায়। জিদ্দাত লোকটাকে ঘুরাতে নিলে লোকটা আচমকা নিচে বসে পড়ে। তাতে তার হুডির টুপি জিদ্দাতের হাত থেকে ফসকে যায়। দেরি না করে সমস্ত শক্তি দিয়ে বসা অবস্থায় হঠাৎ লোকটা রকেটের গতিতে দৌড়াতে শুরু করে। জিদ্দাত সেদিকে তাকিয়ে বাঁকা হেসে সিনা টান টান করে শার্টে হাতা উপরে তুলতে তুলতে বিড়বিড় করে আওড়ায়, হতরাম কোথাকার। ধুতি নিচে নামিয়ে নিল। সে পুরো শরীরের রক্তে মাখামাখি হয়ে গেছে, যেন সে রক্ত দিয়ে গোসল দিয়েছে এই মুহূর্তে। পিছনে ধুতিতে গুজে রাখা ফোনটা বের করে গার্ডের মেসেজে বলে দিল লাশগুলো এখান থেকে সরিয়ে নিতে। রামদাস ও বাকি লোকেরা নিজেদের কাজ সম্পূর্ণ করে চোখ মেলে তাকালেন এবং তিনি রাজনীতির বিষয়ে সবাইকে উদ্দেশ্য করে কিছু ভালো উপদেশমূলক বক্তব্য দিলেন। সবাই তা খুব মনোযোগ সহকারে শ্রবণ করলেন। এখানের সব কাজ পালন করে রওনা দিলেন বাড়ির দিকে। রামদাস জিদ্দাতকে না দেখতে একটু অবাক হলেন না। যেটা বোঝার তিনি সেটা বুঝে গেছেন। টাইম স্কিপ। রাতে পুরো ডাইনিং জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। খাবার সামনে নিয়ে বসে আছেন রামচন্দ্র ও ওনার 3 পুত্র। তাদের সামনে ডাইনিংয়ে সাজানো নানান ধরনের বাঙালি আইটেম। বাড়ির বউয়েরা পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দিচ্ছেন। গুড্ডু, মিতু, ফুল খাবার খেয়ে নিজেদের রুমে নানান ধরনের গল্পের ঝুড়ি মেলে বসেছে। সারা অন্য রুমে নিজের মতো করে ফোন ঘাঁটছে। জিশান সবেমাত্র বাসার সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছে। অতঃপর ভাবশীলনভাবে ডাইনিংয়ে নজর যেতে মুখের কোণে ফুটে ওঠে মুচকি হাসি। এগিয়ে এসে দাদুর পিছনে দাঁড়িয়ে অল্প স্বরে বলে, দাদাজান। রামচন্দ্র সবেমাত্র মুখে খাবার তুলতে নিয়েছিলেন। হঠাৎ প্রিয় নাতির কণ্ঠ কানে ভেসে আসতেই হাতে রাখা খাবারটা প্লেটে রেখে তড়িৎ পিছন ফিরে দাঁড়িয়ে গেলেন। জিশান হেসে নিজের দাদুকে জাপটে জড়িয়ে ধরল। রামচন্দ্রও 2 হাতে আগলে নিলেন। চোখের কোণে ভিজে উঠেছে ওনার। জিশান খুশিতে ঠোঁট কামড়ে ধরে, তারও চোখে পানি জমে গেছে আনন্দে। আজ 6টা বছর পর তার দাদুকে দেখছে। বাড়িতে প্রবেশ করে যে এত সুন্দর উপহার পাবে তা কল্পনাও করেনি। এতে খুশিতে আত্মহারা প্রায়। হ্যাঁ, আজ সে ভীষণ খুশি। রামচন্দ্র জিশানকে ছেড়ে দাঁড়ালেন উৎফুল্ল হয়ে। জিজ্ঞাসা করলেন, কেমন আছো দাদু ভাই? ভালো ছিলাম, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। রামদাস মুচকি হেসে খাওয়াতে মনোযোগ দিলেন। সুমিত্রা হাসছেন। শ্যামার যেন গা জ্বলে পড়ে যাচ্ছে। জিশান দাদুকে বলে উপরে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। ফুল গুড্ডুর রুম থেকে বের হতেই জিশানের মুখোমুখি হয়ে যায়। মুহূর্তে বুক ধুকপুক করে ওঠে। শান্ত মনটা উথাল পাতাল হয়ে শরীর মৃদু কাঁপতে শুরু করে। তবে জিশান ফুলকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ফুল কাঁপা কাঁপা গলায় বলে, কেমন আছো জিসান ভাইয়া? জিশান কোনো উত্তর না দিয়ে 2 কদম সামনে এগিয়ে যেতে আবারও কানে ভেসে আসে, এত কেন অবহেলা করো শ্যামলা বলে? জিশানের কিছু মুহূর্তের জন্য চলন্ত পা থামলেও পর মুহূর্তে কোনো উত্তর না দিয়ে হনহনিয়ে চলে গেল। ফুলের চোখ দুটো ছলছল করে উঠল। রাস্তার সাইডের টেবিলে একটা 17 বছর বয়সী খুব সুন্দর একটা মেয়ে মন খারাপ করে বসে আছে। রাত প্রায় 10টার মতো হবে। গাড়ি কিংবা লোকজন তেমন চলাচল করছে না। ল্যাম্প পোস্টের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা মুখ কালো করে বসে থাকা অবস্থায় একটা লোক সামনে দিয়ে স্লো হেঁটে যেতে যেতে ফোনে কাকে জানি বলল, তুই গাড়ি নিয়ে আয়, আমি জায়গায় আছি। কথাটা বলে লোকটা মেয়েটার দিকে কিছুটা দূরত্ব রেখে বসলো। অতঃপর নজর ঘোরাতে হঠাৎ মেয়েটাকে দেখে ভুরু কুঁচকে নিল। মুখের ভাবভঙ্গি আর শ্বাস পোশাক দেখে বুঝতে পারল বর্ষা থেকে হয়তো রাগ করে এখানে এসে বসে আছে। সে মেয়েটাকে আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করে নানান জোকস বলে মেয়েটাকে হাসানোর চেষ্টা করে এবং সে সফল হয়। খিলখিলিয়ে হাসছে মেয়েটা।
নিজের হাসি কোনো রকম থামিয়ে লোকটাকে প্রশ্ন করলো। আপনি তো অনেক মজার মানুষ। তার নাম কি আপনার? লোকটা না চাইতেও উত্তর দেয়। তীর্য, আর তোমার? ঝিলিক। লোকটা নামটা মনে মনে আওড়ালো একবার, তবে ঝিলিকের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে প্রশ্ন করে বসলো। এত রাতে এখানে কি করছো? ঝিলিক মুখ ভার করে বসে রইল, কিছুই বলল না। তীর্য বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে সিরিয়াস মুখ করে ভয় দেখিয়ে বলল। এখন যদি তোমাকে তুলে নিয়ে যাই? ঝিলিক লোকটার কথা শুনে ভড়কে যায়। ফানি কথা শুনে তো বেশ লেগেছে, তবে সে একজন পুরুষ। তার স্মরণ হতে কিছুটা কাচুমাচু মুখ করে লোকটার থেকে আরো দূরত্ব বাড়িয়ে বসে। হাসি মাখা মুখখানা নিমেষে আধার হয়ে আসে তার। এখন কি করবে? মায়ের সাথে তো রাগ দেখে দিব্যি জানালা দিয়ে পালিয়ে চলে এসেছে। এতক্ষণ হয়তো তার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর তো আছে তার ভাই, পুরো মহলের ছেলেপেলেদের জানিয়ে দিয়ে নিজেই পাগলের মতো বোনকে খুঁজছে। আজকে পেলে হয়তো হাড্ডিগুড্ডি ভেঙে হাতে ধরিয়ে দেবে। ভাই তাকে পাওয়ার আগে যদি এ লোক নিয়ে চলে যায়, সেটা ভেবে ঠোঁট উল্টে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল সে। যা দেখে তীর্য শব্দ করে হাসতে হাসতে উঠে দাঁড়ালো। ঝিলিককে জোরে জোরে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল। প্লিজ আমাকে নিয়ে যাবেন না। আমার এখনো বিয়েই হয়নি। বাচ্চা কাচ্চা হওয়া তো দূরের কথা। তীর্য বোকা বনে যায়। মজার ছলে কথাটা বলেছিল, আর এই মেয়ে পাগলের মতো কি বলছে। তার ভ্যাঁ ভ্যাঁ করার মাঝে হঠাৎ নজর যায় কিছুটা দূরে। তার ভাইকে এদিকে আসতে দেখে চোখের পানি মুছে খুশি হয়ে উঠে দাঁড়ায়। তৎক্ষণাৎ তীর্যের সামনে একটা গাড়ি এসে থামে। সে এক নজর ঝিলিকের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসতে ঝিলিকের সামনে দিয়ে ধুলোবালি উড়িয়ে গাড়ি নিয়ে রকেটের গতিতে চলে যায়। ততক্ষণে ঝিলিকের ভাই তার কাছে চলে এসেছে। রক্তচক্ষু করে তার দিকে তাকিয়ে আছে। পুরো শরীর তার ঘেমে একাকার, শার্ট চুল কুচকানো। ঝিলিক খুব ভালো করে বুঝতে পারছে তার ভাই পাগলা কুকুরের মতো তাকে সারা মহলে খুঁজেছে। ভয়ে ভয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আমতামতা করে বলে। জয় জয় ভাইয়া। আর কিছু বলতে পারল না। তার আগেই শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ল গালে। সাথে সাথে ফর্সা গালে 5 আঙুলের ছাপ বসে যায়। ঝিলিক গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জয় বোনের দু বাহুতে হাত রেখে ঝাঁকিয়ে চিৎকার করে বলে ওঠে। বিয়াদব কোথাকার! আজকে তোকে মেরে তারপর আমি নিজে মরবো। একটুর জন্য প্রাণটা বের হয়ে যাচ্ছিল আমার। যদি তোর কিছু হয়ে যেত তাহলে পুরো দুনিয়া উলট পালট করে দিতাম আমি। পা খুব লম্বা হয়ে গেছে তাই না? পা কেটে ঘরে বসিয়ে রাখবো। জয় শিকদারকে তুই চিনিস না ফাজিল? নিজের করা বোকামির জন্য ঝিলিকের খুব অপরাধ বোধ হচ্ছে। ভাইয়ের দিকে অশ্রু ভেজা অপরাধ বোধক নয়নে তাকিয়ে হেসকি তুলতে তুলতে বলে। সরি, আর কোনো দিন এমন করবো না ভাইয়া। শান্ত হলো জয়। বাহু থেকে হাত আলগা হয়ে আসলো তার। দু হাতে বোনের চোখের পানি মুছে দিয়ে আর কিছু না বলে এক হাত শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল। একটু দূরেই রাখা ছিল জয়ের বাইক, তাতে সে উঠে ঝিলিককে উঠতে বলল। ঝিলিকও বাধ্য মেয়ের মতো উঠে বসতে জয় শান্ত কণ্ঠে বলল। শক্ত করে ধরে বস, পড়ে যাবে তো। ঝিলিক তাই করল। জয়ের কাঁধে শক্ত করে আঁকড়ে বসল। ঢাকার সফল বিজনেসম্যানদের মধ্যে একজন আসমান শিকদার, ওনার একমাত্র ছেলে জয় শিকদার। বয়স কম হলেও রাজনীতিতে যুক্ত, সে অনেকটা এগিয়ে। ঝিলিককে নিয়ে তার খুব ভয় হয়। শত্রুরা তো ওত পেতে আছে, কখন তার ক্ষতি করা যায় সে চিন্তায়। আর ওরা যদি ঝিলিককে হাতিয়ার বানায় তাহলে সে বাঁচাবে কিভাবে? ঝিলিককে মনে হচ্ছে তার প্রাণ ভ্রমরা। বোনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। চারিপাশে নিস্তব্ধতায় খা খা করছে। ভেসে আসছে দূর দূরান্ত থেকে হিংস্র শিয়াল কুকুরের ডাক। ঝিঝি পোকার ডাকে স্পষ্ট জানান দিচ্ছে নিশিরাত। বাইরে এলোপাথাড়ি বাতাস বইছে। রানী ভয় কাতরাচ্ছে। চোখের সামনে শুধু অন্ধকার আর অন্ধকার। আজ বোধহয় অমাবস্যা। চাঁদ তলিয়ে আছে ঘন আধারে। ভয়ঙ্কর আধার যেন পুরো পৃথিবীকে গিলে ফেলেছে একদম। যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু ঘুটঘুটে কালো। রানীর জ্ঞান ফিরেছে প্রায় অনেকক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকেই ভয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। অন্ধকারে সে ভীষণ ভয় পায়।
মোচড়ামুচড়ি করে সে হাতের বাঁধন খুলে ফেলেছে, সাথে মুখের রুমালটাও বসা অবস্থায় পেছাতে পেছাতে একদম ঘরের শেষ প্রান্তে টেনে গিয়ে ঠেকেছে। তার এই আতঙ্কে জড়সড় মুহূর্তে হঠাৎ নেকড়েদের তীব্র অদ্ভুত গর্জনের শব্দ পায়। তার মনে হচ্ছে ঘরটার আশেপাশেই তারা ঘুরে বেড়াচ্ছে। ওদের মুখ দিয়ে লালা ফেলার অদ্ভুত গর্জনই জানান দিচ্ছে তারা ঠিক কতটা ক্ষুধার্ত। এই মুহূর্তে একটা মানুষ পেলে বক্ষ ছিঁড়ে কলিজা টেনে নিয়ে চিবিয়ে আহরণ করে নিজেদের ক্ষুধা নিবারণ করবে। রানী তা ভাবতেই যেন সারা অঙ্গ জুড়ে কাঁপুনি দিয়ে উঠল। দুহাতে মুখ চেপে ধরে ফুপাতে শুরু করল। তার খুব ভয় করছে এখন। সে এখানে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত মারা পড়বে। কান্নার রেশ ক্রমে বেড়েই চলছিল। মধ্যে রাতে তা অনেক শব্দ হচ্ছে। রানী টের পেয়ে শাড়ির আঁচল টেনে মুখ চেপে ধরে যাতে আওয়াজ না বের হয়। তার গোমড়ে গোমড়ে কান্নার মাঝে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে আসতে ধক করে ওঠে বুকখানা। নেকড়েরা কি তার আবাস পেয়ে গেছে? তবে কি আজ তার শেষ দিন? ভাবতে চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। তৎক্ষণাৎ দরজা জোরে শব্দ করে খুলে যেতে রানী চোখ খিচে বন্ধ করে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয়। সে অনুভব করতে পারছে তার দিকে এগিয়ে আসছে। হৃৎপিণ্ড যেন লাফাতে লাফাতে বেরিয়ে আসতে চাইছে। দুহাতে শাড়ি খামছে শক্ত করে বসল। চোখ তার এখনো বন্ধ। খুলেই বা কি লাভ? সব তো অন্ধকারে তলিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে নিজের অতি নিকটে কাউকে অনুভব করতে পারে শেষ, সব শেষ। এখন হিংস্র নেকড়ে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তবে তার জীবনের অপূর্ণ ইচ্ছা রয়ে যাবে এই সুন্দর গোছালো জীবনটাকে উপভোগ করতে পারেনি। জিদ্দাত তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। অনেকক্ষণ যাবৎ রানী শেষ আশা ছেড়ে দিয়ে শাড়ি খামছে ধরে বসে থাকার পর নিজের অতি নিকটে কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারে এবং সামান্যতম সময়ের ব্যবধানে আচমকা গলায় ঠান্ডা ঠোঁটের স্পর্শ পেতে সারা অঙ্গে তার কম্পন সৃষ্টি হয়। এবার সে চোখ মেলে তাকায়। এখন কিছুটা আবসা আবসা আলো ফুটে উঠেছে চারিপাশে। সামনে থাকা ব্যক্তিটা কে হতে পারে তা রানী খুব ভালো করে বুঝতে পারছে। তবে দূরে সরে যাওয়ার শক্তি এই মুহূর্তে তার শরীরে অবশিষ্ট নেই। ভয়, দুর্বলতা, ক্লান্তি, ক্ষুধার্ত সব একসাথে ঝাঁক বেঁধে আঁকড়ে ধরেছে তাকে। জিদ্দাত হ্যাঁচকা টানে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে গলায় সরু শীতল নাক ঘষতে ঘষতে শ্বাস নিচ্ছে। নিজেকে প্রায় মাতাল মাতাল মনে হচ্ছে। এই মুহূর্তে তার রানীকে গভীরভাবে প্রয়োজন। খুব খারাপ লাগছে রানীর ক্ষণিকের জন্য। মনে হচ্ছে এই স্পর্শ পাওয়ার থেকে তো তাকে নেকড়েরা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াটাই বোধগম্য ছিল। বিরক্তিতে রাগ দেখে দুহাতে জিদ্দাতকে ধাক্কা মেরে কিছুটা দূরে সরিয়ে দিল। জিদ্দাত কিছু একটা ভেবে ইচ্ছে করে দূরত্ব বাড়ালো। কয়েক সেকেন্ড পার হতেই নেকড়েরা জোরে চেঁচিয়ে উঠল, যা নির্জন রাতে অতি ভয়ঙ্কর শোনা যাচ্ছে। রানী তৎক্ষণাৎ ভয়ে ঝাঁপিয়ে পড়ল জিদ্দাতের বক্ষে। অতিরিক্ত ভয়ে ভুলে বসেছে এক নেকড়ে থেকে বাঁচার জন্য সিংহের গুহায় প্রবেশ করেছে। জিদ্দাত নীরবে অদ্ভুতভাবে হেসে সাপের ন্যায় রানীকে পেঁচিয়ে ধরে মুখ নিয়ে গেল তার কানের কাছে। হিস হিসিয়ে বলল, নেকড়েতে দিবেন না এই সুন্দর রোজার করে? নাকি সিংহতে একটু বেশি তৃপ্তি পান? রানী বুঝতে পারল তার করা বোকামি। হ্যাঁ, মেয়েটা চরম বোকামি করেছে। এখন সে খাঁচাতে বন্দি। শত চেষ্টা চালালেও এখন মুক্তি পাবে না। তবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিছুটা রাগান্বিত কণ্ঠে তেজ দেখিয়ে বলল, আমি আপনিহীনা তৃপ্তি পাই। প্লিজ দূরত্ব বাড়ান। থাকতে চাই না একসাথে। আপনার বাজে ছোঁয়া আমার প্রয়োজন নেই। ছেড়ে দিন আমাকে। সে রানীর কানের লতিতে ঠোঁট চেপে আগের ভঙ্গিতে বলল, আমার বাজে ছোঁয়া আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পুরোতে ঝলসে গেছে। চাইলেও ভোলা সম্ভব না। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে লুকাবো। গা শুকিয়ে গেলে সব ভুলে যাব। জিদ্দাত নীরবে তাচ্ছিল্য হেসে বলল, অশান্ত আত্মার প্রশান্তে আপনি। পৃথিবীর শেষ প্রান্তে কেন, চতুর্থ আসমানে গিয়ে লুকালেও আবার নিয়ে এসে খুব ভয়ঙ্কর ভাবে ছুঁয়ে দেব। আগের ঘায়ের তুলনায় তীব্র ঘা যা তৈরি করব, যা চাইলেও ভোলা সম্ভব হবে না। রানী চুপ মেরে গেল। তাদের মধ্যে 1 ইঞ্চিও দূরত্ব নেই।
দুজন দুজনের শ্বাস প্রশ্বাস খুব ভালো করে অনুভব করতে পারছে। রানী আবারও সরে আসতে চাইলে জিদ্দাত তাকে আচমকা কোলে তুলে নিয়ে সামনে এগিয়ে যায়। অন্ধকারে তেমন মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। রানী নামার জন্য অনেকটাই নড়াচড়া করতে শুরু করে দিতে জিদ্দাত দাঁত কটমট করে উঠল। নড়াচড়া বন্ধ করুন।